ডিসেম্বরে নির্বাচন আয়োজনে কাজ করছে সরকার। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে ফখরুল। আলোচনার পর সিদ্ধান্ত জানালো প্রেস সচিব। রাজনীতিতে সম্মানজনক অংশীদারিত্ব চায় ছোট শক্তি, ছাড় দিয়ে হলেও ক্ষমতার সমীকরণ মেলাতে ব্যস্ত বড় দল। বাণিজ্য যুদ্ধে জড়ালো বিশ্বের বড় দুই অর্থনীতির দেশ। যুক্তরাষ্ট্রের ওপর চীনের পাল্টা শুল্ক কার্যকর। এবং কোচ ইস্যুতে সংকটে নারী ফুটবল দ্রুত সমাধান না হলে ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা, বলছেন সাবেক খেলোয়াড়রা। স্বাগত এখন বাজারে। পুরো আয়োজনে আপনাদের সাথে আমরা দুজন আছি। আমি শরীফ রওশন, আমি গালিব ইবনে রিয়াজ। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনে কাজ করছে সরকার। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে একথা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, চলমান সহিংস ঘটনাগুলোর দায় কোনোভাবেই এড়াতে পারে না সরকার। পরে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রেস সচিব জানান, সংস্কারের বিষয়ে সরকারকে পূর্ণ সমর্থন দিয়েছে বিএনপি। ডিসেম্বরের মধ্যে দলটি নির্বাচনের যে দাবি করেছে তা নিয়ে আলাপ আলোচনা করে জানানো হবে। আরও জানাচ্ছেন বেলায়েত হোসাইন। দেশের বিভিন্ন স্থানে যখন ঘটছে নানান ঘটনা, চলছে অপারেশন ডেভিল হান্ট, ঠিক এমন একটি পরিস্থিতিতে নির্বাচনের যৌক্তিকতা তুলে ধরতে প্রধান উপদেষ্টার বাসভবনে বিএনপি নেতারা সোমবার সন্ধ্যা ৬টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রবেশ করেন বিএনপির আরও দুই নেতা। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি নেতাদের বৈঠকে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের ৩ উপদেষ্টা। প্রায় ১.৫ ঘন্টার বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বিএনপি মহাসচিব। বলেন, চলমান ঘটনাগুলোর দায় কোনোভাবেই এড়াতে পারে না সরকার। এ সময় যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজনের তাগিদের কথা জানান তিনি। এই যে ঘটনাগুলো ঘটেছে এর দায় সরকার এড়াতে পারেন না। এই জন্যে যে সরকারের বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো আছে, বিভিন্ন যে বাহিনীগুলো আছে, তাদের সামনেই এই ঘটনাগুলো একের পর এক ঘটেছে। এই সরকারের সঙ্গে যেটা বারবার বলে এসেছি, এটা অন্তর্বর্তীকালীন সরকার, সুতরাং দ্রুত নির্বাচনের জন্য আমরা তাদেরকে আবারও তাগাদা দিয়েছি। এবং বিএনপি মহাসচিব বলেন, ডেভিল হান্ট অপারেশনের মাধ্যমে কোনো নিরাপরাধ মানুষকে যেন হয়রানি করা না হয়। অর্থ পাচারকারীদের আইনের আওতায় আনা, পাচারকৃত অর্থ ফেরানো এবং দ্রব্যমূল্যের পরিস্থিতি নিয়েও প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করেছে বিএনপি। আমরা অতীতেও অনেক অভিযান দেখেছি, সেই ধরনের কোনো পুনরাবৃত্তি যেন না হয়, অর্থাৎ কোনো ইনোসেন্ট মানুষ যারা আপনার যেন না হয়, এবং এটা নিয়ে আবার যেন কোনো রকমের সমস্যা তৈরি করা না হয়। মহাসচিব বলেন, প্রশাসনের অভ্যন্তরে থাকা ফ্যাসিবাদের দোসরদের অপসারণ ও বিচারের মুখোমুখি করতে হবে। নির্বাচনের রোডম্যাপের বিষয়ে 15 তারিখের মধ্যেই রাজনৈতিক দলগুলোকে সরকার অবহিত করবে বলেও জানান বিএনপি মহাসচিব। বলেন, জাতীয় নির্বাচনের আগে কোনো ধরনের স্থানীয় নির্বাচন করা যাবে না। আমরা স্থানীয় সরকারের ব্যাপারে কোনো মতেই একমত হব না। আমরা খুব পরিষ্কার করে আগেও বলেছি, এখনো বলছি যে জাতীয় সরকারের আগে কোনো নির্বাচন হবে না। এটা ওনারা ঠিক করবেন, তবে ওনারা সম্ভব 15 তারিখের মধ্যেই ওনারা কিছু একটা বলতে যাবেন। একই সময়ে বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তিনি বলেন, সংস্কারের বিষয়ে সরকারকে পূর্ণ সমর্থন দিয়েছে বিএনপি। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের যে দাবি করছে দলটি, তা নিয়ে আলাপ আলোচনা করে পরে জানানো হবে। জাতীয় নির্বাচনে ওনারা তো চাচ্ছেন যত তাড়াতাড়ি সম্ভব এই ডিসেম্বরের মধ্যেই চাচ্ছেন। আমাদের তরফ থেকে চিন্তা ভাবনা হচ্ছে এই বিষয়ে কাউন্সিল অফ অ্যাডভাইজার আছেন, তারা দেখবেন এটা যখন এই ধরনের কোনো ডিসিশন হয় আপনারা জানেন। অপারেশন ডেভিল হান্টে মানবাধিকার লঙ্ঘনের কোনো ঘটনা যেন না ঘটে সে বিষয়ে সজাগ থাকা হবে বলেও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বেলায়েত হোসাইন, এখন, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থান শেষ হয়নি উল্লেখ করে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, ফ্যাসিবাদীদের দ্বিগুণ শক্তিতে প্রতিহত করা হবে। অভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে এই হুঁশিয়ারি দেন তিনি। এ সময় জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, সমন্বয়ক পরিচয়ে কেউ অপকর্ম করলে তাকে ডেভিল হিসেবে চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে। অনুষ্ঠানে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশকে এগিয়ে নেয়ার অঙ্গীকার করেন তরুণ ছাত্র নেতারা। ডেভিল
শুধুমাত্র ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের ব্যানারে ছিল না, এখনো নেই। ওই কার্যক্রম যদি বর্তমানে রাজনীতি করছে এমন কোন রাজনৈতিক দলের কোন কর্মী করে, তাকেও ডেভিল হিসেবে গণ্য করে গ্রেফতার করতে হবে। সেই কার্যক্রম যদি সমন্বয়কের নাম ব্যবহার করে কেউ করে, তাকেও গ্রেফতার করতে হবে। আমরা চাই না আর বিশ্ববিদ্যালয়ে মাদার পার্টির সার্ভ করার জন্য কোনো ছাত্র সংগঠন তৈরি হোক। আমরা চাই না এই মাদার পার্টির পারপাস সার্ভ করার জন্য বিশ্ববিদ্যালয়ে কোনো লাঠিয়াল বাহিনী তৈরি হোক। বিশ্ববিদ্যালয়ে ডাকসু কেন্দ্রিক ছাত্র সংসদ নির্বাচন চলবে, এখানে প্রত্যেকটা শিক্ষার্থী নেতা হয়ে উঠুক। সেখানে প্রত্যেকটা শিক্ষার্থী কোনো দলের নেতা না হয়ে শিক্ষার্থীদের নেতা হয়ে উঠুক। অভ্যুত্থান আমাদের শেষ হয়নি। আমাদের হয়তো আন্দোলনের ধরন এখন হয়তো চেঞ্জ হবে, কিন্তু আমাদের যে লড়াই, সেই লড়াই কিন্তু শেষ হয়নি। আমরা দেখছি এখনো বিভিন্ন জায়গা থেকে ফ্যাসিবাদের দোষরা নানা ধরনের আস্ফালন দেওয়ার চেষ্টা করে। যদি বিন্দু পরিমাণ আস্ফালনের চেষ্টা করেন, আমরা দ্বিগুণ শক্তিতে প্রতিহত করব আপনাদেরকে। 5 আগস্টের পর ক্রিয়াশীল প্রায় সব রাজনৈতিক দল নিজেদের মধ্যে বৈঠকে বসেছে। তুলনামূলক ছোট দলগুলো চাইছে রাজনীতির মাঠে নিজেদের গুরুত্ব বাড়াতে, সাথে দাবি সম্মানজনক অংশীদারিত্ব। অন্যদিকে বড় দলগুলোর চিন্তায় কিছু ছাড় দিয়ে হলেও ক্ষমতার মসনদে বসা। এমনকি ছাত্রদের আসন্ন নতুন দলও জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে চাইলে বিবেচনা করবে বিএনপি। আরও জানাচ্ছেন সিফাত শাহরিয়ার। দেশের অধিকাংশ রাজনৈতিক দলগুলো ইতোমধ্যে জেলা ও বিভাগীয় পর্যায়ে সভা সমাবেশ শুরু করেছে। সমর্থন বাড়ানোর চেষ্টায় মাঠের লড়াইয়ে প্রতিযোগিতায় দলগুলো। শুধু ভোটারদের সমর্থন পাওয়ার চেষ্টা নয়, বরং ভিন্ন মতাদর্শের দলগুলো নিজেদের মধ্যেও বোঝাপড়ার কাজটা সারছেন। সমমনা কিংবা জোটভুক্ত দল ছাড়াও তুলনায় ছোট দলগুলোর সাথে চা চক্রে মিলিত হচ্ছে বড় দলগুলো। জোট নিয়ে কি আলোচনা চলছে রাজনৈতিক দলগুলোর মধ্যে? অতীতের যে রাজনৈতিক কালচার ছিল, প্রতিহিংসা, জিজ্ঞাসা, একে অপরকে আঘাত করা, এগুলো থেকে আমরা বেরিয়ে আসতে চাচ্ছি। এই জন্য আমাদের ডায়লগ হচ্ছে, কথাবার্তা হচ্ছে, দেখা সাক্ষাৎ হচ্ছে। আমরা রাজনীতিতে গুণগত পরিবর্তন চাচ্ছি, দেশটাকে আমরা পরিবর্তন করতে চাচ্ছি। সেটা তো একটা একক দলের পক্ষে সম্ভব না, সবাইকে মিলেই করতে হবে। এই জন্য আমরা একটা ন্যাশনাল কনসেনসাস আমরা গড়ে তুলতে চাচ্ছি। সম্প্রতি প্রায় সব দলের সাথে একাধিক বৈঠক করেছে ইসলামপন্থী দল খেলাফত মজলিস। একসময়ে জোটচ্যুত দলটি কি ভাবছে এবার? আমরা কথাবার্তা বলেছি, কিন্তু এটা একটু সিদ্ধান্ত হয় নাই। আগের মতো যে একটা সিট 2টা সিট দিয়ে বিদায় করে দেওয়া, এটা শুধু হবে না। তাদেরকে কিন্তু একটা ভালো নাম্বারের সিট ছাড়তে হবে এই ইসলামী দলগুলোর জন্য। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া শিক্ষার্থী এবং ছোট দলগুলোর সমর্থন ছাড়া কেউ ক্ষমতায় গেলে বেকায়দায় পড়তে পারে বলে মনে করছে গণ অধিকার পরিষদ। আগামীতে যারা সরকার গঠন করবে, তাদের প্রতি যদি রাজনৈতিক দলসমূহের একটা বড় অংশের সাপোর্ট না থাকে, তাহলে তাদেরও সরকার চালাতে হিমশিম খেতে হবে। তো এখনকার শুধু সংকট না, নির্বাচন পরবর্তীও নানান ধরনের সংকট তৈরি হবে। ছাত্রদেরও কিন্তু একটা গুরুত্ব আছে, সবাই চাচ্ছে যে তাদের সাথে যেন ছাত্ররা থাকে। ছোট দলগুলোর গুরুত্ব বাড়ছে উল্লেখ করে এবি পার্টির চেয়ারম্যান বলেন, এবার ভোটের মাঠে এর প্রভাব দেখা যাবে। আমি সরকার চালাবো, কিন্তু সকল অপোজিশনকে আমি পার্লামেন্টারি পলিটিক্সে সেখানে সবাইকে নিয়ে থাকবো। সেখানেই ডিবেট হবে, পার্লামেন্টারি ডিবেট, রাজপথের চাইতে রাজনীতিটাকে পার্লামেন্টে নিয়ে যাওয়ার। তো এই কারণে আমরা দেখতে পাচ্ছি নতুন গঠিত হওয়া দল, তাদের কিন্তু একটা গুরুত্ব দুই কারণে বেড়ে যাচ্ছে। তাদেরকে যদি আপনি পার্লামেন্টে নেন, পার্লামেন্টে অ্যাকোমোডেট করেন এক ধরনের গুরুত্ব, আর যদি তাদেরকে বাইরে রাখেন তাহলে আরেক ধরনের গুরুত্ব তাদের তৈরি হবে। অর্থাৎ যে কোনো বিচারেই তাদের গুরুত্ব কিন্তু থেকেই যাচ্ছে। এদিকে গণতন্ত্রের পক্ষের ও ফ্যাসিবাদ বিরোধী যে কোনো দলের সাথে জোট করতে প্রস্তুত জামায়াতে ইসলামী। একটা ঐক্য, একটা সমঝোতা, একটা জোটবদ্ধ নির্বাচনের আকাঙ্ক্ষা, আগ্রহ, আকুতি যেন বেড়েছে। এমন একটা জোটের পরিবেশ হয়ে গেলে দেখা গেল যে এমন অনেক দলের সাথে আমরাও অ্যালায়েন্সে চলে গেছি। নট আনলাইকলি হইতে পারে, হ্যাঁ, গণতন্ত্র আর ফ্যাসিবাদ বিরোধিতা হলেই হলো। দেশের স্বাধীনতার প্রশ্নে, আধিপত্যবাদ বিরোধিতার প্রশ্নে আমাদের চিন্তার ঐক্য হলে আমরা সব একসাথে থাকবো, অসুবিধা নেই। নির্বাচন পরবর্তী জাতীয় সরকার গঠনে সব দলকে গুরুত্ব দেওয়ার কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ। বলেন, শিক্ষার্থীরা জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে চাইলে বিবেচনা করবে বিএনপির সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে চায়,
সেটি নিশ্চয়ই আমাদের দল বিবেচনা করবে। সকলের প্রতি আমাদের সমান সুদৃষ্টি থাকবে বলে আমরা আশা করি এবং আমরা সবাইকে রাজনীতির মাঠে ওয়েলকাম করি। নির্বাচনে যদি বিএনপি সংখ্যাগরিষ্ঠতা লাভ করে তাহলে আমরা অন্যান্য দলগুলোকে সাথে নিয়ে একটি জাতীয় সরকার আমরা গঠন করতে চাই। সেজন্য বিএনপি লিয়াজো কমিটি গঠন করেছে এবং অনেকগুলো রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করছে। ছোট দলগুলো চাইছে রাজনীতির মাঠে নিজেদের গুরুত্ব বাড়াতে, অন্যদিকে বড় দলগুলোর চিন্তা কিছুটা ছাড় দিয়ে হলেও দ্রুত নির্বাচনের মাধ্যমে ক্ষমতার মসনদে বসা। যদিও ছোট দলগুলো রাজনীতির মাঠে গুরুত্বপূর্ণ হলেও তাদের এবারের নির্বাচনে অংশীদারিত্ব নির্ভর করে অনেকটা সরকারের নির্বাচন ব্যবস্থা সংস্কারের উপর। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। অমর একুশে বইমেলায় একটি স্টলে বাকবিতণ্ডা এবং হট্টগোলের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই ধরনের বিশৃঙ্খল আচরণ বাংলাদেশের নাগরিক অধিকার এবং আইনের প্রতি অবজ্ঞা প্রদর্শন করে বলে মনে করেন তিনি। মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে অমর একুশে গ্রন্থমেলায় হট্টগোলের ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়। এছাড়াও প্রেস উইং জানায়, পুলিশ এবং বাংলা একাডেমি কর্তৃপক্ষকে ঘটনাটি তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছে অন্তর্বর্তী সরকার। মেলায় নিরাপত্তা জোরদার করতে এবং এই তাৎপর্যপূর্ণ স্থানে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তা নিশ্চিত করতে পুলিশকে সব ধরনের ব্যবস্থা নিতেও নির্দেশনা দেওয়া হয়েছে। সারা দেশে একযোগে তৃতীয় দিনের মতো চলছে অপারেশন ডেভিল হান্ট। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে গাজীপুর থেকে ইফতেখার রায়হান ও কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন মাসুদ আলম। শুরুতে ইফতেখার, আপনার কাছ থেকে জানতে চাই, এখন পর্যন্ত গাজীপুরে কতজন আটক করা হয়েছে? আজকে এখন পর্যন্ত নতুন করে কোনো আপডেট তথ্য জানানো হয়নি। অর্থাৎ গতকাল পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে 182 জন কে গ্রেফতার করা হয়েছে গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এবং তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। তবে গতকাল রাতভরও আমরা বিভিন্ন এলাকায় খোঁজ খবর নিয়েছি যে সেখানেও কিন্তু পরিচালিত হচ্ছে এবং সেখানে র্যাব, সেনাবাহিনী, পাশাপাশি পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই অভিযানে অংশ নিয়েছেন এবং বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ এবং সহযোগী অনেক নেতাকর্মী কিন্তু আটক হয়েছে বলে আমাদের কাছে তথ্য রয়েছে। তবে ঠিক কত এই পরিসংখ্যান ঠিক কত সেটি কিন্তু বলা যাচ্ছে না। তবে সকাল 10টা থেকে 11টার মধ্যে গাজীপুর জেলা পুলিশ এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে একটি এই তথ্যটি জানানো হয় যে অভিযানে প্রতিদিন কতজন করে আটক করা হচ্ছে। তবে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে গাজীপুরে আকম মোজাম্মেল হকের বাড়িতে যে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা ঘটেছে, এই ঘটনার পর থেকে যে অপারেশন ডেভিল হান্ট সেটি বেশ জোরদার করা হয়েছে এবং প্রত্যেকটি গোয়েন্দা সংস্থার সাথে সমন্বয় করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি করা হচ্ছে। যারা আওয়ামী লীগ কিংবা সহযোগী সংগঠনের সাথে সরাসরি জড়িত এমন লোকজন ছাড়াও যারা আওয়ামী লীগের কর্মী সমর্থক ছিলেন তাদেরকেও কিন্তু এই গ্রেপ্তারের মধ্যে কিন্তু আনা হচ্ছে এবং অনেকেই কিন্তু আমাদের কাছে অভিযোগ করছেন যে এই যে অভিযান, এই অভিযানে যেন কোনো সাধারণ মানুষ কিংবা নিরীহ মানুষকে যেন হয়রানি করা না হয় সেদিকে কিন্তু খেয়াল রাখার জন্য অনেকে বলছেন। তবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন যে এটি কোনো রাজনৈতিক দল কিংবা গোষ্ঠীর বিরুদ্ধে শৃঙ্খলা কিংবা দেশকে অস্থিতিশীল করার জন্য চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কিন্তু এই অভিযানটি পরিচালিত হচ্ছে। এবং আমরা গতকালকে রাতেও দেখেছি বিভিন্ন জায়গায় কিন্তু চেকপোস্টে তল্লাশি করা হচ্ছে, বিশেষ করে যানবাহনগুলো তল্লাশি করা হচ্ছিল এবং অবৈধ অস্ত্র সবকিছু মিলিয়ে গাজীপুরে অভিযান পরিচালনা করা হচ্ছে। সবকিছু মিলিয়ে গাজীপুরে যে অপারেশন ডেভিল হান্টের যে ব্যাপকতা সেটি কিন্তু ক্রমে কিন্তু বাড়ছে এবং গ্রেপ্তারের সংখ্যা অর্থাৎ আটকের সংখ্যা কিন্তু সময়ের সাথে সাথে বাড়ছে। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে গাজীপুর থেকে অপারেশন ডেভিল হান্টের তথ্য। আমাদের আরেক সহকর্মী রয়েছেন কুমিল্লায়, মাসুদ, তিনি জানাবেন সেখানকার অপারেশন ডেভিল হান্টের সবশেষ তথ্য। ইফতেখার, চলমান যে ডেভিল হান্টে, এই ডেভিল হান্টে গত কয়েকদিনে প্রায়
16 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তবে সবশেষ গত 24 ঘন্টায় গ্রেপ্তার হয়েছে আরও 13 জন। আমরা পুলিশের সঙ্গে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে আসলে আজকে যে আপডেট সবশেষ যে তথ্য, এই তথ্য কিন্তু তারা এখন পর্যন্ত আসলে সংগ্রহ করতে পারেনি, যার কারণে জানাতে পারেননি। দুপুর 2টার পর, দুপুর 12টার পর কিন্তু তারা এই তথ্য নিশ্চিত করতে পারবেন সবশেষ গত 24 ঘন্টায় কতজন গ্রেপ্তার করা হয়েছে। আমরা দেখেছি যে যৌথ বাহিনীর যে তৎপরতা সেটা কিন্তু আস্তে আস্তে লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে যে 13 জন গ্রেপ্তার হয়েছে গত 24 ঘন্টায়, তার মধ্যে কুমিল্লা মহানগরের আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মী রয়েছেন। একই সঙ্গে কুমিল্লা যে 17 উপজেলা রয়েছে, সেই 17 উপজেলার বিভিন্ন কর্মী এবং নেতা রয়েছেন, আওয়ামী লীগ, যুবলীগ এবং নিষিদ্ধ সংগঠন যে ছাত্রলীগের নেতাকর্মী। তবে উল্লেখযোগ্য যদি আমি বলি, বুড়িচং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম, এছাড়াও একই উপজেলার তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক তিনি আটক হয়েছেন, এবং একই উপজেলার আওয়ামী লীগের মুকাম ইউনিয়নের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তিনি আটক হয়েছেন। ঠিক এমনিভাবে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের এক নেতা রয়েছেন, একই সঙ্গে যুবলীগের 2 জন নেতা রয়েছেন। এভাবে এই অভিযানে যে ব্যক্তিরা আটক হয়েছেন তারা সকলেই আসলে রাজনৈতিক কর্মী বলে আমাদেরকে আসলে পুলিশের পক্ষ থেকে জানিয়েছেন। তারা বলছেন যে মূলত তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের উপর হামলা এবং হত্যার ঘটনা যে মামলাগুলো হয়েছে, সেই মামলাগুলো যাদের নাম উল্লেখ আছে সেগুলো তারা আসলে আসামিদের বাড়ি বাড়ি গিয়ে তাদের গ্রেপ্তার নিশ্চিত করছেন এবং তাদেরকে চিহ্নিত করেই মূলত গ্রেপ্তার করছেন। এতে করে কোনো সাধারণ মানুষ এখন পর্যন্ত আসলে গ্রেপ্তার হয়নি বা হয়রানির ঘটনা কিন্তু এখনও ঘটেনি। তো একেবারে বলা যায় যে এই যে অপারেশন ডেভিল হান্ট, সেটা কিন্তু একেবারেই আসলে সফলতার দ্বারপ্রান্তে রয়েছে। পুলিশ বলছেন যে যারা আসলে সমাজে বিশৃঙ্খলা তৈরি করছেন, একই সঙ্গে যে উস্কানিমূলক বিভিন্ন কার্যক্রম যারা চালিয়ে যাচ্ছেন, মূলত তাদেরকে চিহ্নিত করে এই অপারেশন ডেভিল হান্টের আওতায় আনা হচ্ছে। তো এ ছিল কুমিল্লা থেকে সবশেষ। 24 আগস্ট পরবর্তী বাংলাদেশে রেমিটেন্স পাঠানোর প্রবণতার শীর্ষে উঠে এসেছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। ব্যাপক হারে কমেছে অর্থ পাচার প্রবণতা, সচেতনতার সুবাতাস বইতে থাকায় ব্যাংকিং চ্যানেলেই অর্থ পাঠাচ্ছেন তারা। অফশোর ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ প্রবাহ বাড়ানো গেলে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে বলে মত বিশ্লেষকদের। সৈয়দ ইফতেখারের পাঠানো তথ্য ছবিতে থাকছে বিস্তারিত। বিশ্বব্যাপী অভিবাসীদের স্বপ্নের গন্তব্য যুক্তরাষ্ট্র, পৃথিবীর অর্থনৈতিক প্রাণকেন্দ্রও বলা হয় দেশটিকে। আর এখানেই বসবাস 15 লাখের বেশি বাংলাদেশির, যদিও বেসরকারি হিসেবে এই সংখ্যা আরও অনেক। বাংলাদেশিদের বেশিরভাগই এখানে দক্ষ কর্মী ও সফল ব্যবসায়ী। তাদের আয়ও তুলনামূলক ভালো। দেশের অর্থনীতিতে রেমিটেন্স পাঠিয়ে তারা অবদান রেখে চলেছেন প্রতিনিয়ত। আর তাই তো বৈধ পথে বাংলাদেশে এখন সবথেকে বেশি রেমিটেন্স যাচ্ছে যুক্তরাষ্ট্র থেকেই। এতে অবৈধ হুন্ডির দৌরাত্ম্য কমার পাশাপাশি সাম্প্রতিক সময়ে ব্যাপক হারে কমেছে অর্থ পাচারের প্রবণতাও। এই কন্ট্রোল অবস্থাটা থাকলে একটা সময় হুন্ডি কমে যাবে, আর মিডল ইস্টের লোকেরাও কিন্তু এই প্রাতিষ্ঠানিকভাবে টাকা পাঠাতে উৎসাহী হবে এবং অন্য কোনো উপায় তেমন থাকবে না। বিশ্লেষকদের মতে বৈদেশিক মুদ্রার সংকট কমানোর লক্ষ্যে অফশোর ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থপ্রবাহ বাড়ানো গেলে আরও শক্তিশালী হবে বাংলাদেশের অর্থনীতি। সেম অ্যাকাউন্ট আমার বাংলাদেশেও আমি অ্যাক্সেস করতে পারতেছি, নিউ ইয়র্কেও অ্যাক্সেস করতে পারছি। তার মানে রেমিটটা আসলে কনভার্জেন্সিটা ওখানে থাকছে। ওই অ্যাকাউন্টের অ্যাগেনস্টে এখানে যেখানে ধরেন আমি এখানে $2000 ডিপোজিট করলাম, আলটিমেটলি এটা ইনহেরিটেন্টলি লোকাল যে অ্যাকাউন্টটা আছে সে কিন্তু এনজয় করছে, রাইট? সো ওখানে ডিরেক্ট রেমিটটা দরকার হচ্ছে না, বাট এক্সপ্রেশনালি রেমিটটা ওখানে চলে যাচ্ছে। চলতি 2024-25 অর্থ বছরের সেপ্টেম্বর থেকে নভেম্বর এই 3 মাসের প্রবাসী আয় সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বলছে যুক্তরাষ্ট্র থেকে প্রবাসী আয় গেছে প্রায় $140 কোটি মার্কিন। এই তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা সংযুক্ত আরব আমিরাত থেকে গেছে প্রায় $100 কোটি। আর এরপরই অবস্থান সৌদি আরব, মালয়েশিয়া ও ব্রিটেনের। বিশ্লেষকদের শঙ্কা, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ধরপাকড় নীতির কারণে ফেব্রুয়ারি থেকে ভাটা পড়তে পারে রেমিটেন্স প্রবাহে। তবে যারা বৈধভাবে আছেন এবং ব্যবসা করছেন তারা আগের থেকে আরও মুনাফা করতে পারবেন, এমনটাই মত অনেকের। কেননা ব্যবসা বাণিজ্যের পরিবেশকে সবার আগে গুরুত্ব দিচ্ছেন নয়া মার্কিন প্রেসিডেন্ট। সৈয়দ ইফতেখার, এখন যুক্তরাষ্ট্র। অব্যবস্থাপনা আর খামখেয়ালিপনায় কমলাপুর স্টেডিয়াম এখন মাদকাসক্তদের আখড়া।
মেন গেটে নিরাপত্তা কর্মী থাকার কথা থাকলেও গেট খোলা থাকে বেশিরভাগ সময়। অবাধে চলাচল বাইরের মানুষের। বর্তমানে স্টেডিয়ামটির মেয়াদ পার হওয়া টার্ফ পরিবর্তনের কাজ চললেও নিরাপত্তা কর্মীর অভাবে এমন দুরবস্থা মাঠটির, জানিয়েছেন প্রশাসক। আরও জানাচ্ছেন শরীফ রওশন, ছবি তুলেছেন রাজীব শেখ। দেখে মনে হতেই পারে এটা কোনো যুদ্ধক্ষেত্র, তবে না, এটা কমলাপুরের বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম। দীর্ঘদিনের মেয়াদ উত্তীর্ণ টার্ফ সরিয়ে নতুন করে টার্ফ বসানোর কাজ শুরু হয়েছে গেল মাসেই। তবে এবার আর বাফুফে নয়, পুরো কাজের দায়িত্বে আছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। যে মাঠ কয়েক মাস আগেও ফুটবলারদের পদচারণায় মুখরিত থাকত, সেটা এখন পরিণত হয়েছে মাদক সেবীদের আখড়ায়। আপনারা দেখলাম যে একজন দেখাচ্ছিল, চিনি না, আমরা আমাদের ডাক দিছিল। গাঁজা ঠাজা এসব বেশিরভাগ চলাচল করে, খাওয়া দাওয়া করে, বেশিরভাগ বাইরে খোলাবান। দেখা যাচ্ছে এখন কোনো নিয়ন্ত্রণ নাই। এখন হচ্ছে আপনার মানে আড্ডাখানা বলতে পারেন আর কি, যে মেশিনের লোকজন আসা যাওয়া করে। ক্যামেরা দেখে কমলাপুরের স্টেডিয়ামের ভেতরে থাকা কয়েকজন তড়ি ঘড়ি করে বেরিয়ে যায়। দেয়াল টপকে বা অন্য কোনোভাবে নয়, মূল ফটক দিয়েই বের হন তারা। প্রশ্ন, মাঠের ভিতরে ঢুকলো কিভাবে? এর উত্তর খুঁজতে গিয়ে স্টেডিয়ামের নিরাপত্তা কর্মীকে খুঁজে পাওয়া যায়নি। তবে একজন ইলেকট্রিশিয়ান ক্যামেরা দেখে বেকায়দায় পড়লে মুখ খুলেন তিনি। বাইরে গেছে, অবশ্যই ভিতরে থাকতে পারে। ডাক দিয়ে সরাইতে গেলেও বাইরের এখানের স্থানীয় লোকজন উল্টোপাল্টা, মানে আমাদের সিকিউরিটি কম। পরবর্তীতে দায়িত্বে থাকা স্টেডিয়ামের প্রশাসককে তার রুমে গিয়ে পাওয়া যায়নি। ফোন করলে নিরাপত্তা কর্মীর অভাব সহ আরও নানা অজুহাত দিলেন এই কর্মকর্তা। মাঠের ভিতরে তো এটা হওয়ার কথা না, তবে ডেভেলপমেন্ট কাজের কারণে হয়তো ওরা ওই কাজের দোহাইতে যেতে পারে। বাট সিকিউরিটির যে ব্যাপার, আমাদের জনবল কম, বুঝছেন, আমরা মাত্র 4 জন আমাদের নিরাপত্তা প্রহরী আছে, তার সাইডে থাকে এবং মেন গেটে থাকে 7টা। দীর্ঘদিনের স্টেডিয়ামের এমন হালে একে অপরের উপরেই দোষ চাপিয়ে নিজেদের চেয়ার ধরে রাখতেই যখন মরিয়া দায়িত্বপ্রাপ্তরা, তখন স্বাভাবিকভাবেই ক্রীড়াপ্রেমীদের মনে প্রশ্ন ওঠে, তাদের হাতে স্টেডিয়াম রক্ষা কতটুকু সম্ভব। শরীফ রওশন, এখন, ঢাকা। বরগুনার মাছ বাজারে কমেছে সব ধরনের সামুদ্রিক মাছের দাম। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে বরগুনার পাইকারি মাছ বাজার থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াদ মাহমুদ। জিয়াদ, জানাবেন যে মাছের দরদাম কেমন, আর দাম কমার কারণ হিসেবে ব্যবসায়ীরা কি বলছেন? রশদ, আমরা সকাল থেকে দেখেছি যে এই বাজারগুলোতে কর্মব্যস্ততা বেড়েছে এবং পাথরঘাটা যে মৎস্য অবতরণ কেন্দ্র কিংবা বরগুনার ফকিরহাট মৎস্য উপকেন্দ্র, সেখানকার খোঁজ খবরও নিয়েছে এবং জেনেছি যে বছরের শুরুতে যেমন ইলিশ সহ অন্যান্য সামুদ্রিক মাছের সংকট দেখা দিয়েছিল, এখন কিন্তু সেই সংকট অবস্থা কাটতে শুরু করেছে এবং স্বাভাবিক হতে শুরু করেছে মাছের বাজার পরিস্থিতি। তো পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রের তথ্য যেটি বলছে যে সেখানে প্রতি মন ইলিশ, বড় আকৃতি ইলিশ 1 কেজি থেকে 1.5 কেজি পর্যন্ত ওজনের ইলিশগুলো মন বিক্রি করা হচ্ছে 80 থেকে 1 লক্ষ টাকা মন দরে। যেহেতু এখানে একটি কথা বিষয় রয়েছে যে পাথরঘাটায় উৎসভেদে মাছের দাম দরে কিছুটা পার্থক্য লক্ষ্য করা যায়। যেমন বিষখালী সুস্বাদু ইলিশ, সেটি পাথরঘাটায় বিক্রি করা হচ্ছে সমুদ্রের ইলিশের থেকে 10,000 টাকা বেশি দরে মন প্রতি। এবং এখানকার যে বাজারগুলো রয়েছে সেখানেও আমরা দেখেছি যে সপ্তাহ ব্যবধান ইলিশের দাম 100 থেকে 200 টাকা পর্যন্ত কমেছে। গত সপ্তাহে যেখানে বড় আকৃতি ইলিশগুলোর প্রতি কেজি বিক্রি করা হচ্ছিল 2000 থেকে 2200 টাকা, এখানে আজকে বর্তমানে 1900 থেকে 2000 টাকার মধ্যেই ইলিশের কেজি রয়েছে এবং মাঝারি আকৃতি ইলিশগুলো বিক্রি করা হচ্ছে 1500 থেকে 1600 টাকা দরে। ছোট আকৃতি ইলিশগুলো এখানে বেশি পাওয়া যাচ্ছে, সেগুলো বিক্রি করা হচ্ছে 700 থেকে 800 টাকা কেজি দরে। অন্যান্য মাছের ক্ষেত্রেও দেখেছি যে শীতের সময় যে মাছগুলো যেমন আইর, কাউইন কিংবা মেদ, ভোল মাছ এখানে বিক্রি করা হচ্ছে 550 থেকে 700 টাকা কেজির মধ্যেই সেগুলো পাওয়া যাচ্ছে। রিঠা মাছ বিক্রি করা হচ্ছে 350 টাকা এবং নদীর যে চিংড়ি মাছ সেগুলো বিক্রি করা হচ্ছে 500 থেকে 550 টাকা দরে। এবং
গলদা চিংড়ির ক্ষেত্রে দুটি ভেরিয়েশন আমরা লক্ষ্য করেছি। গলদা চিংড়ি যেগুলো সাতক্ষীরা কিংবা খুলনা থেকে আসে সেগুলো 550 থেকে 600 টাকা কেজি দরে বিক্রি করা হয়, আর স্থানীয় নদ নদীর যে গলদা চিংড়ি সেগুলো 700 থেকে 800, কোনো কোনো ক্ষেত্রে 1000-1200 টাকা দরেও বিক্রি করা হচ্ছে। এবং কোরাল মাছের ক্ষেত্রেও আমরা একই ধরনের পার্থক্য লক্ষ্য করছি, যে চাষের যে কোরালগুলো সেগুলো 550 থেকে 600 টাকা, এবং নদ নদীর যে কোরালগুলো সেগুলো এই বাজারে বিক্রি করা হচ্ছে 800 থেকে 900 টাকা। এবং কার্প জাতীয় যে মাছগুলো রয়েছে সেগুলোরও দাম কমেছে। রুই কাতলা 280 থেকে 350 টাকা দরেই পাওয়া যাচ্ছে। এবং এই বাজারে আমরা বেশি লক্ষ্য করছি পোয়া মাছের আধিক্যতা, এবং সেখানে এখানকার যে বিষখালী, পায়রা, বলেশ্বর, আন্দারমানিক সহ অন্যান্য যে নদ নদী রয়েছে সেখানে কোরাল মাছ, এখানে পোয়া মাছ প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে, এবং সেই পোয়া 90 থেকে শুরু করে 400 টাকা পর্যন্ত আকৃতি ভেদে কেজি হিসেবে বিক্রি করা হচ্ছে। তো সব ধরনের মাছের ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে দাম কিছুটা কমেছে এবং স্বস্তিও মিলেছে এখানকার ক্রেতাদের মাঝে। তো এই ছিল বরগুনার পাইকারি মাছ বাজার থেকে আমার কাছে সবশেষ। রওশন। বরগুনার মাছ বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী জিয়াদ মাহমুদ। মেহেরপুরের রেনু ও পোনা উৎপাদনে আশার আলো দেখাচ্ছে সদর উপজেলার জেকে মৎস্য হ্যাচারি। জেলার রেনু ও পোনার চাহিদার প্রায় 60% যোগান দিচ্ছে এই খামারটি। এছাড়া বিভিন্ন সুযোগ সুবিধা থাকার পরও একমাত্র সরকারি হ্যাচারিতে উৎপাদন হচ্ছে জেলার মোট চাহিদার 10% কম। ঘাটতি পূরণে তাই মৎস্য চাষিদের নির্ভর করতে হয় পাশের জেলার ওপর। আরও জানাচ্ছেন মুজাহিদ আল মুন্না। মেহেরপুর সদর উপজেলার সুবিদপুরের যুবক জাহিদুল ইসলাম 3 বছর আগে 70 বিঘা জমিতে গড়ে তোলেন জেকে মৎস্য হ্যাচারি, যেখানে বছরে উৎপাদন হয় অন্তত 30 প্রজাতির মাছের রেনু ও পোনা। রুই, কাতলা, সিলভার, মৃগেল, পুঁটি, সরপুঁটি বা কমন কাপ, গ্রাস কাপ, এই মাছগুলো করে থাকি। বাইরে থেকে যে মাছগুলো আসে সেগুলো মনোসেক্স এবং গুলশা, পাবদা, ট্যাংরা, এগুলো আগামীতে আমরা এগুলো তৈরি করব। মৎস্য বিভাগের হিসাবে মেহেরপুরে জলমহল আছে প্রায় 4500 হেক্টর, জলাশয় 6679টি। বিপুল পরিমাণ রেনু ও পোনার চাহিদার বিপরীতে জেলার একমাত্র সরকারি হ্যাচারি পূরণ করে 10%-এরও কম। তবে জেকে মৎস্য হ্যাচারি পূরণ করে 60%। দুই পরিবারের থেকে আমরা এদের প্রজনন ঘটাই, যার জন্য আমাদের এই মাছের গ্রোথটা খুবই উন্নত মানের। বিভিন্ন এলাকার লোকজন আসে, এসে এখান থেকে মাছের রিনো টিনো নিয়ে যায়, বেচা কেনা হয়। এখানে খুব জায়গাও ভালো, বেচা কেনা খুব ভালো হয়। গ্লাস কাপ আপনার হয়েছে 250 টাকা থেকে 300 টাকা, পোনা হয়েছে 200 টাকা থেকে 80 টাকা 100। তারপর হচ্ছে আপনার পেটুক হচ্ছে আমেরিকান যেটা বলে সেটা হচ্ছে 200 টাকা কেজি। এখানকার পোনা সবচেয়ে উন্নত মানের। আমরা এর আগে বাইরে থেকে যেগুলো নিয়ে আসতাম ওগুলো আপনার খারাপ দিত, আর এখান থেকে নিয়ে আমরা সর্বোচ্চ লাভবান হয়েছি। জেলা মৎস্য কর্মকর্তা বলছেন ঘাটতি মেটাতে প্রয়োজন আধুনিক প্রযুক্তির ব্যবহার ও হ্যাচারির অবকাঠামোগত উন্নয়ন। এখানে যে হ্যাচারির যে টার্গেট আছে বা হ্যাচারির যে ক্যাপাসিটি আছে সেখান থেকে এর চেয়ে বেশি উৎপাদন করা কঠিন। এখন আমরা যদি অবকাঠামোগত উন্নয়ন যদি আমরা করতে পারি তাহলে আমাদের রেনুর প্রোডাকশন বাড়ানো সম্ভব হবে। মেহেরপুরে বছরে মাছের রেনু ও পোনার চাহিদা অন্তত 2500 কেজি। হিসাব মতে ঘাটতির পরিমাণ প্রায় 10,000 কেজি। পাশাপাশি চাহিদার বিপরীতে মাছ উৎপাদনের ঘাটতি প্রায় 2000 টন। এখন মেহেরপুর। চলতি মৌসুমে টাঙ্গাইলের চরাঞ্চলে বাদামের ভালো ফলন হলেও ন্যায্য দাম পাচ্ছেন না চাষিরা, এতে ক্ষতির মুখে পড়ছেন তারা। পাইকারি ব্যবসায়ীরা বলছেন মোকামে চাহিদা কমায় গত বছরের চেয়ে অর্ধেকে নেমেছে দাম। যদি দাম কমার বিষয়টি মানতে নারাজ কৃষি কর্মকর্তারা। আরও জানাচ্ছেন কাউসার আহমেদ। পানি শুকিয়ে যমুনার বুকে জেগে উঠেছে ছোট বড় অসংখ্য বালুচর, আর এই জেগে ওঠা চর ছেয়ে গেছে বাদাম গাছের সবুজ পাতায়। টাঙ্গাইল সদর, ভূঁইয়াপুর, নাগরপুর, কালীহাতির চরাঞ্চলে সবথেকে বেশি বাদামের আবাদ হয়। ভোরের আলো ফোটার সাথে সাথে মাঠ পরিচর্যা আর বাদাম তুলতে ব্যস্ত সময় পার করেন প্রান্তিক চাষিরা। কৃষকের কষ্টে উৎপাদিত এসব বাদামে প্রতি বৃহস্পতিবার ও রোববার জমজমাট হয়ে ওঠে ভূঁইয়াপুরের গোবিন্দাসী হাট। তবে চলতি মৌসুমে কিছুটা কমেছে বাদামের দাম। চাষিরা বলছেন প্রতি বিঘা জমিতে 5 থেকে 8 মণ বাদাম উৎপাদন হয়, যাতে খরচ হয় 7 থেকে 8,000 টাকা। তবে যা বিক্রি হচ্ছে সর্বনিম্ন 1200 টাকা থেকে সর্বোচ্চ 2000 টাকা পর্যন্ত, যা গেল বছরের তুলনায় প্রায় অর্ধেক। এতে লোকসান গুনতে হচ্ছে চাষিদের। গেলবার 3000, 3200, 3500 এবারে বেচা কিনেছি। এবারে মনে করেন যে আর এরকম 500 বিঘা জায়গা আবাদ করছি, কিন্তু লসই তো এবার দামই নাই। বাদাম তো আমরা একটা জুতা নিয়ে বসো
তাও বাদামের দামও নাই, গেলবার 3,000-4,000 বেশি, এবার 1500-1600 এই দাম। এবছর আমরা যে আবাদ করছি তাতে আমাদের চালানি আসতেছে না। পাইকারি ব্যবসায়ীরা বলছেন ভারত থেকে পর্যাপ্ত বাদাম আমদানি হওয়া ও চাহিদা কম থাকায় গেল বছরের তুলনায় কম দামে বাদাম কিনতে বাধ্য হচ্ছেন তারা। পর্যাপ্ত পরিমাণে বাদাম হয়েছে, কিংবা বাদামের চাহিদা কম, বাদামের বাজারও কম, মোকামে বাদাম খাইতেছে না, কিংবা কেনার পরে দেখা যায় আমরা ব্যাপারীরা যারা তারা হঠাৎ। আমাদেরও লাভের অঙ্ক থাকে না, গৃহস্থ তো এবার মনে করেন যে গৃহস্থরও কিছুই থাকতেছে না। ঘরে অনেক মাল আটকে গেছে এবং আমাদের মহাজন নাই, বাদামের অনেক আমদানি, কিন্তু আমরা মহাজনের কারণে আমরা বিক্রি করতে পারতেছি না। ভারত থেকে বলে আপনার এলসি বাদাম আসছে, লক্ষ লক্ষ বস্তা এলসি বাদাম আসছে, দানার মাল আসছে, যার কারণে দেখা গেছে যে বাদামের বাজারটা কম। কৃষকদের অভিযোগ অস্বীকার করে কৃষি বিভাগ বলছে গেল বছরের তুলনায় এবছর বাদামের দাম ভালো পাচ্ছে কৃষকরা। বাদাম চাষে আমরা সরেজমিনে গিয়ে দেখেছি কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছে, এবং কি আমরা যেটা দেখেছি মাঠে গিয়ে যে প্রতি বিঘা জমিতে কৃষকগণ 15 থেকে 20,000 টাকা খরচ করে 35,000 টাকা পর্যন্ত তারা এখানে তুলতে পেরেছে। সেক্ষেত্রে নেট লাভ দাঁড়ায় 15 থেকে 20,000 টাকা। জেলায় এবছর 2093 হেক্টর জমিতে বাদাম চাষ করা হয়েছে, যেখান থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 3,767 টন বাদাম। এখন টাঙ্গাইল। শুল্কারোপ পাল্টা শুল্কারোপের মধ্য দিয়ে শুরু হয়ে গেছে বিশ্বের শীর্ষ অর্থনীতির দুই দেশের বাণিজ্য যুদ্ধ। চীনা পণ্যে যুক্তরাষ্ট্রের বাজার 6 লাভ থাকায় ক্ষতিটা যুক্তরাষ্ট্রের ভোক্তাদের বেশি হবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। তারা বলছেন কোনোভাবেই যুক্তরাষ্ট্রে চীনের পণ্য আমদানি বন্ধ করতে পারবে না ট্রাম্প প্রশাসন। বিকল্প উপায় ঠিকই খুঁজে নেবেন ব্যবসায়ীরা। পাশাপাশি বিকল্প বাজার খোঁজার সক্ষমতাও রয়েছে চীনের। বিস্তারিত জানাচ্ছেন ঈশিতা ব্রহ্ম। এটা চীনের ইইউ ইন্টারন্যাশনাল ট্রেড মার্কেট। 1500 একর জায়গা জুড়ে রয়েছে 75,000-এর বেশি দোকান। এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় পাইকারি বাজার এটি। এই মার্কেটের সব পণ্যের দাম খুব দ্রুতই বেড়ে যাবে। ডোনাল্ড ট্রাম্পের শুল্কারোপের প্রভাব পড়বে চীনের ই-কমার্স প্ল্যাটফর্মে। ছোট্ট লুপ হোলের কারণে এই মার্কেটের সাশ্রয়ী পণ্য দিয়ে 6 লাভ যুক্তরাষ্ট্রের বাজার, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের শুল্ক খরচ শেষ করে দিতে পারে এই সাশ্রয়ী পণ্যের বাজার।因为首先一点，我们这个产品是高利润产品，就我比如这里卖5块钱，他们可能批发商给出的价格可能是15到20。像现在它的一个政策刚刚下来嘛，对我们影响是应该是暂时还不会影响我们个体啊，像我们都是个体，对吧？看后面怎么去发展吧。চীনের পূর্ব উপকূল থেকে খুব কাছে হওয়ায় এই বাজার দেশটির বৃহত্তম বন্দর সাংহাই আর নিংবোর খুব কাছে। তাই যুক্তরাষ্ট্র পর্যন্ত এই মার্কেটের পণ্য পৌঁছানো বেশ সহজ। এখানকার পণ্য যুক্তরাষ্ট্রে গেলে এতদিন দিতে হয়নি আমদানি কর বা শুল্ক। যুক্তরাষ্ট্র পর্যন্ত গিয়েও এসব পণ্যের দর ছিল তুলনামূলক কম। শুল্ক আইন 1930 অনুযায়ী $800 মধ্যে যে কোনো পণ্য যুক্তরাষ্ট্রে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। 2023 সালে শুধু এই শহর থেকে পণ্য রফতানি হয়েছে $7,000 কোটি। যদিও এই বাজারের ব্যবসায়ীদের যুক্তরাষ্ট্র নিয়ে তেমন কোনো মাথা ব্যথা নেই।所以我们在特朗普没有上台之前，我们提前预测特朗普上台。那我们特朗普上台之后会做哪些动作？其实我们会有从一些报道当中 ，OK 去捕捉一些信息。那个影响，目前我觉得也不是很大，因为它，就比如说它加了关税，那我们也同样就是去，就比如说可能会压缩一下利润。ট্রাম্প শুল্কারোপের পর এখন শুধু অতিরিক্ত অর্থই গুনতে হবে না, সেই সঙ্গে কাস্টমসে পণ্য আটকে রেখে প্রক্রিয়া দীর্ঘমেয়াদী করা হবে। বিশ্লেষকরা বলছেন চীনের সুলভ মূল্যের পণ্যে শুল্কারোপ করে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে এই পণ্যের বাজার নষ্ট করতে পারবে না। চীনা ব্যবসায়ীরা বেছে নেবে বিকল্প কোনো উপায়। মাছ দিয়ে ক্ষতিগ্রস্ত হবে মার্কিন ভোক্তারা। Why do we have so many packages? Because there's so many American consumers who are interested in purchasing these products from companies like Temu. They will just do things differently. They will say, well, if that's the rule, then we'll adjust. So you haven't necessarily solved the challenge, which was to cut off Chinese products entering the U.S. market. What you have done is drive up the cost for U.S. consumers.
ব্যবসায়ীদের প্রত্যাশা ছিল ডোনাল্ড ট্রাম্প আর শি জিনপিং এর ফোন আলাপের মধ্য দিয়ে অপ্রীতিকর যে কোনো পরিস্থিতি এড়ানো যাবে, কিন্তু কোনো আলোচনাই কাজে আসেনি। শুরু হয়ে গেছে বিশ্বের শীর্ষ 2 অর্থনীতির দেশের বাণিজ্য যুদ্ধ। প্রশ্ন উঠছে এরপর কি হবে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের প্রথম দফায় শুল্ক আরোপে বেইজিং খুব সহনশীলতার পরিচয় দিয়েছে। আলোচনার জন্য এখনও দ্বার খোলা রেখেছেন শি জিনপিং। তাদের মতে ট্রাম্প শুল্ক আরোপ করে চীনকে চাপ দিয়ে আলোচনার টেবিলে আনতে চাইছে। যদিও তাদের আশঙ্কা এই বাণিজ্য যুদ্ধের পরিসর আরো বড় হবে, কারণ চীন 60% শুল্ক আরোপের জন্যও প্রস্তুত। কর্মকর্তারা এখন বিচার বিবেচনা করে ট্রাম্প প্রশাসনকে বাণিজ্য ইস্যুতে নিজেদের বার্তা দেবে, যেন বাণিজ্য যুদ্ধ এড়ানো সম্ভব হয়। কেননা মার্কিন অর্থনীতির ক্ষয়ক্ষতির হিসেব নিকেশ করতে ট্রাম্প শি জিনপিং আলোচনার কোনো বিকল্প নেই বলে মত সংশ্লিষ্টদের। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। দীর্ঘ 2 বছর বন্ধ থাকার পর বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার দেবতাখুম ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। আজ থেকেই দেবতাখুম ভ্রমণে ছুটে যাচ্ছেন পর্যটকরা। এ বিষয়ে বিস্তারিত জানতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন রিজভী রাহাত। রাহাত, জানাবেন যে প্রশাসন থেকে পর্যটকদের নিরাপত্তার জন্য কোনো ব্যবস্থা নিয়েছে কিনা? রোশন, দীর্ঘ 2 বছর পর কিন্তু গতকাল সন্ধ্যায় কিন্তু গণবিজ্ঞপ্তির মাধ্যমে কিন্তু রংছড়ি উপজেলার দেবতাখুম পর্যটকদের জন্য কিন্তু উন্মুক্ত করা হয়েছে। দেশি বিদেশি পর্যটকদের কাছে কিন্তু খুব জনপ্রিয় এই দেবতাখুম। গত 2022 সালের 16 অক্টোবর পর থেকে কিন্তু কেএনএফ-এর কারণে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এই দেবতাখুম পর্যটন স্পটটি বন্ধ করা হয়েছে। তো গতকাল যে উন্মুক্ত করার পর থেকে কিন্তু আমরা সকাল থেকে দেখেছি দেবতাখুমের উদ্দেশ্যে কিন্তু পর্যটকরা ছুটে যাচ্ছেন। তো আসলে আমরা গতকাল সেনা সূত্র জানতে পেরেছি যে সেনা টহলও কিন্তু বৃদ্ধি করা হয়েছে এই দেবতাখুম পর্যটন স্পটে। তো জেলা প্রশাসনের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন, পর্যটকের নিরাপত্তার জন্য কিন্তু তারা তাদের যে প্রয়োজনীয় ব্যবস্থা তারা করেছেন। তো একটি বিষয় জানিয়ে রাখি যে 150 টাকা জনপ্রতি কিন্তু দেবতাখুম পর্যটন স্পটে যাওয়ার জন্য যে আগে 100 টাকা লাগতো, এখন জনপ্রতি কিন্তু 150 টাকা তাদের গুনতে হবে। তো 50 টাকা ভাড়া 50 টাকা বৃদ্ধি পেয়েছে। তো একটি বিষয় জানিয়ে রাখি, আমরা সকালে এখানে বিভিন্নভাবে দেখেছি যে পর্যটকরা কিন্তু দেবতাখুমের উদ্দেশ্যে ছুটে যাচ্ছে। তো দীর্ঘদিন পর পর্যটন স্পট খুলে দেওয়ার পর কিন্তু ব্যবসায়ীদের মধ্যে একটা কিন্তু স্বস্তি ফিরেছে। তো ব্যবসায়ীদের মধ্যে যে একটা খুশির আকাঙ্ক্ষা আমরা দেখেছি, বিভিন্ন ব্যবসায়ীর সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটা জানিয়েছে 2 বছর বন্ধ থাকার কারণে কিন্তু তারা ব্যবসায়িকভাবে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তো এবার দেবতাখুম খুলে দেওয়ার কারণে কিন্তু তারা এবার ব্যবসা বাণিজ্য তাদের আমেজ সৃষ্টি হবে। আবার তারা যে একটা লোকসানে ছিল এতদিন তা কাটিয়ে উঠতে পারবে বলে ব্যবসাটা আমাদেরকে জানিয়েছেন। আমাদের এখানে হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক জসিমউদ্দিনের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন গতকাল কিন্তু দেবতাখুম খুলে দেওয়ার পর থেকে কিন্তু তাদের হোটেলের যে বুকিং তারা কিছুটা বুকিং পেয়েছে, শুধু মূলত দেবতাখুমের উদ্দেশ্যে কিন্তু কিছু পর্যটক বান্দরবনে আসছেন। তো বিশেষ করে সৌন্দর্যের অপার লীলাভূমি বান্দরবনে দেবতাখুম একটি অন্যতম সৌন্দর্য স্থান, যার কারণে দূর দূরান্ত থেকে কিন্তু এখানে পর্যটকরা ছুটে আসেন। তো এই ছিল আমার কাছে বান্দরবন থেকে দেবতাখুমের সবশেষ তথ্য। দেবতাখুম পর্যটকদের বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী রিজভী রাহাত। এদিকে নারী ফুটবলের সংকটকে দেশীয় ফুটবলের জন্য অশনি সংকেত বলে মনে করেন সাবেক ফুটবলাররা। কোচ এবং নারী ফুটবলারদের দ্বন্দ্ব দ্রুতই সমাধান না হলে ক্ষতিগ্রস্ত হবে দেশের ফুটবল, এমনটাই মত সাবেক ফুটবলারদের। শেখ মোহাম্মদ আসলাম এবং জাহিদ হাসান এমিলি। আরও জানাচ্ছেন ফারহান ইয়াসান। বেশ কিছুদিন ধরেই সংকটে দেশের নারী ফুটবল। সাফজয়ী দামাল মেয়েদের সাথে বনিবনা হচ্ছে না কোচ পিটার বাটলারের। সাবিনা সহ 17 নারী ফুটবলার কোচের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেও এখনো মেলেনি সমাধান। আনুষ্ঠানিকভাবে বাফুফে থেকে কোনো ঘোষণা না আসায় এখনো অনিশ্চয়তায় নারী ফুটবলাররা। সাবেক ফুটবলাররা মনে করেন মেয়েদের সমস্যার সমাধান না হলে ক্ষতিগ্রস্ত হবে দেশের ফুটবল। ফুটবল নষ্ট করে দিয়েছে, আর এটা জায়গা আনতে ভেরি টাফ। এটা খুবই লজ্জার ব্যাপার। ওরা যদি ফেল করে তখন কোচের ভীষণ বদনাম সুনাম হবে যখন ওরা জিতবে। তো জেতার জন্য যেগুলো করার দরকার ছিল সেটা ওনারা অবশ্যই আগে থেকে চিন্তা করা উচিত ছিল যে আমি কিভাবে আমি কতটুকু কি এগোবো। দেশের ফুটবলে টানা 2 বার সাফের সাফল্য এনে দিয়েছে বাঘিনীরা। মেয়েদেরকে প্রাপ্য সম্মান না দিলে মাঠের ফুটবলে পড়বে প্রভাব, পারফরমেন্সও হবে সাদামাটা। যারা দেশের জন্য সম্মান বয়ে এনেছে এদেরকে প্রায়োরিটি দেওয়া উচিত। এরা কমফোর্ট জোনে না থাকলে তো ভালো পারফরমেন্স হবে না। এরা যদি স্বাচ্ছন্দ্যে না খেলতে পারে কি করে আপনি রেজাল্ট পাবেন? এরা তো দেশের জন্য জান প্রাণ উজাড় করে খেলেছে। নারী ফুটবলের অচল অবস্থা দ্রুত নিষ্পত্তির আশা করছেন এমিলি। বলছেন বাফুফের উচিত ফুটবলার ও কোচের দাবিগুলোকে বিচার বিশ্লেষণ করে দ্রুত সংকট নিরসন করতে হবে। আমার কাছে মনে হয় যে এটা খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে আশা করি।
কারণ মেয়েরাও মেয়েদের দিক থেকে তারা যে দাবিগুলি করেছে সেটা কিছুটা হলো যৌক্তিক, কোচের যে জায়গাটা বলেছে সেটাও আমার কাছে মনে হয় যে যৌক্তিক। এই টালমাটাল অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য আমার কাছে মনে হচ্ছে যে বিএফএফ ম্যানেজমেন্ট আসলে as soon as possible আসলে তাদের একটা ডিসিশনে যাওয়া উচিত। 18 বিদ্রোহী ফুটবলারের চুক্তির ব্যাপারটি এখনো অনিশ্চিত, অথচ ফেব্রুয়ারির শেষ সপ্তাহে আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ। সঙ্গত কারণেই নারী ফুটবলের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত ফুটবল প্রেমীরা। মেয়েদেরা যেভাবে আসলে ফুটবল খেলছে, যে আশা দেখিয়েছে, সেটা আমার কাছে মনে হয় যে আগামী যে ম্যাচগুলি রয়েছে সেখানে আসলে তাদের ফোকাস থাকা উচিত এবং খুব দ্রুতই আসলে তাদেরও আসলে একটা সিদ্ধান্তে আসা উচিত। মেয়েদের আসলে যে চুক্তির যে ব্যাপারটা সেটাও তো আসলে ক্লিয়ার না, আসলে কারা চুক্তিতে আছে, ওই 18 জন প্লেয়ার চুক্তিতে আছে কিনা সেটাও আমি মনে করি যে বিএফএফ এর ইনশিওর করা উচিত। দেশকে পরপর দুবার শিরোপা এনে দেওয়া এই মেয়েদের দিকে তাকিয়ে পুরো বাংলাদেশ। ভক্তদের আশা সমস্যার সমাধান হলে মাঠের খেলায় বাড়বে ফোকাস, জয় হবে ফুটবলে। ফারহান ইহসান, এখন, ঢাকা। এখন বাজারে শিরোনামগুলো আরও একবার। ডিসেম্বরে নির্বাচন আয়োজনে কাজ করছে সরকার, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে মির্জা ফখরুল। রাজনীতিতে সম্মানজনক অংশীদারিত্ব চায় ছোট শক্তি, ছাড় দিয়েও ক্ষমতার সমীকরণে ব্যস্ত বড় দল। বাণিজ্য যুদ্ধে জড়ালো বিশ্বের বড় দুই অর্থনীতির দেশ, যুক্তরাষ্ট্রের ওপর চীনের পাল্টা শুল্ক কার্যকর। এবং কোচ ইস্যুতে সংকটে নারী ফুটবল, দ্রুতই সমাধান না হলে ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা, বলছেন সাবেক খেলোয়াড়রা। এই ছিল এখন বাজারের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন।